আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। তো মেন্টরশিপের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা বানানো, যে আমরা আসলে বাংলা প্রথম পত্রের সৃজনশীল কিভাবে লিখবো, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। সো আমি অনেকগুলা ভিডিওতে আসলে তোমরা মেন্টরশিপের স্টুডেন্ট যারা সবগুলা ভিডিও দেখো, তোমরা মোটামুটি একটু বিরক্ত হওয়ার কথা। বাট আমাদের এখানে এরকম কিছু ভিআইপি স্টুডেন্ট ঢুকে গেছে মেন্টরশিপে, যারা শুধুমাত্র সাজেশনসের জন্য আসছে। সমস্যা নাই, আমি এই বছরের ভুলগুলো থেকে যে শিক্ষা লাভ করছি এগুলো সামনের বছর কারেক্ট করে ফেলবো। সো তারা হচ্ছে গিয়ে বড় বড় ভিডিওগুলো দেখে না, যেখানে আমরা আসলে আজেরা কথা খুব বেশি বলি না, কাজের কথাই বলি। বাট তারপরেও ভিডিও বড় হয় দেখে হচ্ছে গিয়ে স্যার ম্যাডামরা হচ্ছে গিয়ে দেখতে চান না। সো এই জন্য এই ভিডিওগুলো ওরকম 5-10 মিনিটের মধ্যে আর কি শেষ করে দেওয়ার চেষ্টা করব, যে স্পেশালি বাংলা সৃজনশীল লেখার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস একটু মাথায় রাখা উচিত। ওকে, সো ওই জিনিসগুলা এখানে আমি শুরুতে লিখছি নাম্বারিং আর হচ্ছে গিয়ে প্যারা করে লেখা। সো এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আগে একটু ক্লিয়ার করি, যে 1 নং প্রশ্নের উত্তর ক এভাবেই লিখবা, 1 নং প্রশ্নের উত্তর খ এভাবেই লিখবা। এটা নিয়ে অলরেডি আলাদা ভিডিও বানাইছি, আমি নিজে মেন্টরশিপে করছি। তারপরেও অনেকে আছে এরকম ক খ পাবলিক, আই রিপিট এই কাজটা করবা না। হ্যাঁ, অনেকে স্পেস ঠিক রাখো আলাদা, একটু আগে একটা কমেন্টে রিপ্লাই দিছি যে ভাই একটু স্পেস রেখে করলে তো বোঝা যায়। আমি তারপরেও বলতেছি এই কাজটা করবা না, আমি স্ট্রিক্টলি এটা মানা করতেছি। কেন? আমি ওই 8টা কারণ যে বললাম যে সৃজনশীল লেখার ভুল, ওই ভিডিওটা তো আশা করি ইউটিউবে দেখছো। না হলে SSC 24 বা 25 নামে যে প্লেলিস্ট আছে, তোমাদের জন্য 24 নামেই আছে। সো ওইখানে হচ্ছে তোমরা একটা ভিডিও পাবা যে সৃজনশীলে কম নাম্বার পাওয়ার 8টা কারণ। ওখানে আমি প্রেজেন্টেশনের একটা কথা বলছি। সো ইমপ্রেশন ভালো রাখার জন্য এই পুরাটাই হচ্ছে গিয়ে লিখবা, ঠিক আছে, যাতে লেখার সৌন্দর্য প্রেজেন্টেশনটা সুন্দর হয়। তোমার বোঝা যাওয়ার জন্য তুমি ক খ, হ্যাঁ অনেকে স্পেস রাখলে বোঝা যায়, বাট আমি তারপরেও বলতেছি অবশ্যই অবশ্যই তুমি এটা এভাবে লিখবা এবং নীল কালি দিয়ে লিখবা, ঠিক আছে। এবং এই যে প্যারাগ্রাফিং যেটা বললাম সেটা হচ্ছে কি একটু বলে দেই। সো এটা আমি আবার বলে দিচ্ছি, এরকম ক খ, তারপর হচ্ছে গিয়ে এই যে এরকম করে গ, এগুলা লিখবা না। কটা এই যে এটা এখানে আমি নীলকালি দিয়ে লিখে দিছি, তোমরা নীলকালি দিয়ে হচ্ছে গিয়ে লিখবা। ক নাম্বারটা এক বাক্যে হবে, ঠিক আছে। ধরো রবীন্দ্রনাথের জন্মসাল কত, তুমি লিখবা রবীন্দ্রনাথের জন্মসাল এত, এরকম এক বাক্যে হচ্ছে গিয়ে লিখবা। তুমি এটা হচ্ছে গিয়ে দিয়ে 2 প্যারা হবে। ধরো তোমাকে বললো যে আমি, যদিও আসলে বাংলার কি আছে, আহ, ওই মধুসূদন দত্তের একটা সিকিউতে আমি দেখছিলাম, বা ধরো যে কোনো একটা বাক্য বা কোনো একটা ডায়লগ দিয়ে বললো যে এটা কেন বলা হয়েছে, ঠিক আছে। তো তখন তুমি এক লাইনে কারণটা লিখবা, ঠিক আছে, এক বাক্যে কারণটা লিখবা। যে এটা আমি এখানে লিখে দিই যে এক বাক্যে কারণ বা মেইন কথাটা বা মূল কথাটা বলে দিবা। এটা হচ্ছে কি আমার একটা প্যারা, ঠিক আছে। এটা আমার একটা প্যারা। সেকেন্ড প্যারাটাতে তুমি ব্যাখ্যা করবে, সেকেন্ড প্যারাটাতে তুমি এটা 2-3টা বাক্য দিয়ে ব্যাখ্যা করবা। এটা অনেক সময় 7-8 বাক্য লাগতে পারে, ডিপেন্ড করে, বাট খুব বেশি আসলে মানে লাগে না। এখন আমি বড় করে লিখতাম দেখে, বড় করে লিখতাম বলতে ক খ আমার 1 পেজেই শেষ হয়ে যেত, ঠিক আছে। মানে খুব কম ক্ষেত্রে আমার খয়ের 1-2 লাইন হচ্ছে আমার অপর পেজে গেছে। সো এটা তোমাদেরও আমি দেখছি যে 1 পেজই তোমরা ম্যাক্সিমাম লিখো, মানে এক্সাম ম্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি, এবং 2-1 জন যারা লেখা পাঠাইছো ওই অভিজ্ঞতা থেকেই বলতেছি। 1 পেজই আমিও ম্যাক্সিমাম মানে 98% ক্ষেত্রে আমি 1 পেজেই ক খ লেখা শেষ করতাম, এবং এই ব্যাখ্যাটা আমার 1 পেজের মধ্যেই শেষ হয়ে যাইতো। 1 নং প্রশ্নের উত্তর গ, বাংলার ক্ষেত্রে আমাদের নর্মালি সাদৃশ্য চায়, বৈসাদৃশ্য চায়, অথবা কোন চরিত্রের সাথে মিল পাওয়া যায়। নর্মালি এটাই মানে 90% ক্ষেত্রে আসে। সো তুমি ডিরেক্টলি লিখে দিবা যেটা, যে এটার সাথে সাদৃশ্য রয়েছে, বা তুমি ওই যে আছে, বা হচ্ছে মানে গল্প আর উদ্দীপকের মধ্যে যে সাদৃশ্যটা আছে, কোনো ঘটনার সাদৃশ্য চাইলে, হ্যাঁ ঘটনার এই জায়গাটা সাদৃশ্য আছে। ধরো যে কোনো একটা জায়গায়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে যৌতুকের কোনো ঘটনা আছে, তো তোমার উদ্দীপকও যৌতুকের ঘটনা আছে, তাহলে তুমি বলবা যে এই গল্পের, এখন ধরো আমি সে টু সে অভাগী স্বর্গ দিয়েই হচ্ছে গিয়ে তোমাকে এখানে দেখাই। তো এই যে নামগুলা তোমরা লিখো না, অভাগী স্বর্গ, বা হচ্ছে গিয়ে ধরো নিম গাছ দিয়েই বলি তোমাকে, হ্যাঁ, এই যে নিম গাছ তুমি লিখলা, এটা তোমার গল্পের নাম বা প্রবন্ধের নাম, তুমি এখানে একটা কোটেশন চিহ্ন দিবা, অনেকে এই জিনিসটা দেয় না, ঠিক আছে। এই কোটেশন চিহ্ন দিবা যে এই প্রবন্ধের এই ঘটনার সাথে বা এই লাইনের সাথে আমার উদ্দীপকের এটার সাদৃশ্য বা মিল রয়েছে, 1 প্যারা শেষ, ঠিক আছে। এই একটা প্যারা হবে। তারপরে তুমি হচ্ছে গিয়ে গল্প লিখো, গল্প লিখো, নাহলে কবিতা লিখো, গদ্য পবত যা আছে, অথবা হচ্ছে গিয়ে তুমি আমার যে প্রবন্ধ আছে এটা হচ্ছে গিয়ে আগে লিখলে ভালো। সেকেন্ড প্যারা হচ্ছে গিয়ে আমার এইটা। থার্ড প্যারায় তুমি এসে হচ্ছে গিয়ে উদ্দীপকটা লিখতে পারো,
ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমার 1 নাম্বার প্যারা, এটা আমার 2 নাম্বার প্যারা, 3 নাম্বার প্যারা। এখন 3 নাম্বারের জন্য অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে 3 নাম উদ্দীপক লেখার পরে ওই উদ্দীপকের সাথে জোড়া লাগায় দেয় যে পরিশেষে বলা যায় বা উপরোক্ত আলোচনা শেষে বলা যায়। এই কাজটা না করে তুমি 4 নাম্বার একটা প্যারা ক্রিয়েট করতে পারো, যেখানে তুমি লিখতে পারো যে উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, এই যে লাইনটা শুরুতে লিখছো ওইটাই লিখো, ঠিক আছে। বা পরিশেষে বলা যায়, তারপর হচ্ছে গিয়ে উপরোক্ত ব্যাখ্যা শেষে বলা যায়, এই লিখে দিতে পারো। বা উপরোক্ত আলোচনা সাপেক্ষে বলা যায় যে আমার নিম গাছ প্রবন্ধের এই জিনিসটার সাথে উদ্দীপকের এই জিনিসটার মিল আছে, বা আমার এই গল্পের সাথে বা লাইব্রেরির যে ইয়াটা আছে মানে বই পড়া প্রবন্ধের সাথে আমার পার্টিকুলারলি এই জিনিসটার মিল আছে, এইভাবে হচ্ছে গিয়ে লিখবা, ঠিক আছে। সো 3 নাম্বারের জন্য অনেকে 3টা প্যারা করে, নো কমপ্লেন, বাট আমি 4টা করতাম। তো আমি তোমাদেরকে ওইটাই সাজেশন দেবো, 4টা কইরো, এটাই সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড লাগে দেখতে। তোমরা অনেকে একদম গাইডে যেভাবে আসো ওইভাবে হচ্ছে গিয়ে করে দাও, গাইডেটা অলওয়েজ ফলো করতে হয় না। এবং এখানে সেম কথা, কিন্তু এখানে প্রশ্নটা একটু ভিন্ন থাকে, যে আমার এখানে যেটা বোঝাইতে চাইছে সেটা আসলে একটা স্টেটমেন্ট ওরা দিয়ে দেয়, তারপর তোমার কাছে জানতে চায় যে স্টেটমেন্টটা সম্পর্কে তোমার মতামত কি, বা তুমি যুক্তি সাপেক্ষে হচ্ছে গিয়ে এটাকে ব্যাখ্যা করো। এখন আমরা হচ্ছে গিয়ে বাঙালিরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমরা অলওয়েজ মনে করি যে এটা যথার্থই বলতে হবে, ঠিক আছে, যে যা বলছে ভাই তা, এর বাইরে যাইতে পারবো না, এবং এই জন্য আমাদের এই অবস্থা। হ্যাঁ, মানে অনেক সায়েন্সের স্টুডেন্ট কোনো রিসার্চার নাই, কোনো কিছু নেই, যা বলে তাই ছাগলের 3 নম্বর বাচ্চা, জি স্যার, ক্লাসে পড়া না বুঝো জি স্যার। তো ওই রকম আর কি, যে সব সময় যে তোমাকে যথার্থ বলতে হবে বিষয়টা তা না, কিন্তু আসলে এটাও সত্য কথা যে এরকম যে স্টেটমেন্টটা ওরা দিয়ে দেয় ওটা লিখে বলবা যে উক্তিটি যথার্থ, বা আমি এই বক্তব্যের সাথে বা এটার সাথে হচ্ছে কি একমত পোষণ করছি, যার ব্যাখ্যা আমি নিচে দিব। এটা লেখার দরকার নেই যে আমি এটার সাথে একমত, শেষ। কেন একমত সেটা তুমি পরে ব্যাখ্যা করবা। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেটমেন্টগুলো এরকমই থাকে যে যথার্থই বলতে হয়। বাট আমি আমার টাইমে একদম পরীক্ষার আগ মোমেন্টে শিখছিলাম যথার্থ না বলে, এবং এই রিস্কটা, এই পাকনামিটা আমি করছিলাম পরীক্ষা এবং নাম্বার পাইছি, যে আমি যথার্থ বলি নাই। আমি ওই 1-2টা কারণ পাইছি এটা যথার্থ, আমি চাইলে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। সেটা আমি আসলে উদ্ভাসের থেকে শিখছিলাম। তো একটা ভাই ওই দিন খুব হাইপার হয়ে গেছিল যে তোমরা যে এত বড় করে লিখো, এত লেখা তোমরা কই পাও। তো আমি তো বড় লেখার পাবলিক ছিলাম, সো অত বড় না লিখলেও হয়, মেইন কথা লিখলেও হয়। বাট ওটার মধ্যে আসলে একটু ক্রিয়েটিভ লেখা থাকতে হয়, আদারওয়াইজ আমরা বাঙালি মানে স্যাররা আমাদের মতোই ওই বড় লেখাতেই অভ্যস্ত আসলে পড়তে পড়তে। তো ওইটা আমি ওইদিকে যাবো না, আমি তোমাদেরকে বড় করে লিখতেই পড়বো, যাদের হাতে লেখা ছিল তাদের জন্য আলাদা কথা, আপাতত মেইন কথায় থাকি। সো ম্যাক্সিমাম যে স্টেটমেন্টটা দেওয়া থাকে ওটা আসলে উক্তিটা যথার্থ হয়, বা আমার মতামতটা একমতই পোষণ করতে হয়। কিন্তু তুমি চাইলে যদি তুমি 2-1টা কারণ পাও যে না আমি চাইলে আসলে ডিফারেন্টভাবেও চিন্তা করতে পারি, তাহলে তুমি একমত নাও পোষণ করতে পারো। এই পার্টটা আমি করছি এবং আমি নাম্বার পাইছি, উদ্ভাসেও পাইছি, স্কুলেও পাইছি। বোর্ডে করছিলাম কিনা এটা আমার আসলে স্পষ্ট মনে নেই, বাট আমি নাম্বার পাইছি এটা আমার মনে আছে, এবং আমি উদ্ভাসেও করছি, স্কুলেও করছি, এটা আমার মনে আছে। ওই ভাইয়ের ক্লাস করার পরে ফ্রি ক্লাস করতে গেছিলাম তখন শিখছি, পরে তো মডেল টেস্টের জন্য ভর্তি হয়েছিলামই। তো দিবা, এরপরে অ্যাজ ইউজুয়াল গ নাম্বারে যা করছো তাই, প্রবন্ধ, এটা যে প্রবন্ধ বা গল্প, সোজা কথায় গদ্য পদ্য যা আছে, তো উদ্দীপকেরটা আগে লিখলে কোনো ঝামেলা আছে কিনা, না কোনো ঝামেলা নাই, কিন্তু আমি মনে করি এটাই সবচেয়ে বেশি মানে স্ট্যান্ডার্ড, সো এটাই তুমি ফলো করবা। 3 নাম্বার প্যারায় তুমি উদ্দীপক, 4 নাম্বার প্যারাতে গিয়ে তুমি হচ্ছে গিয়ে আমার ওই উপরোক্ত আলোচনা শেষে পরিশেষে আলোচনা যেটা স্টেটমেন্টটা লিখবা, লিখে বলবা যে এই কারণে আমি এটার সাথে একমত, ঠিক আছে। এখানে ব্যাখ্যাটা একটু বড় হইতে পারে বা বড় হইতে পারে। এখন তুমি যদি এত প্যাড মানে এটা তারাই ফলো করতে পারবা যারা ভালো লিখতে পারো এবং তোমাদের হাতের লেখা মোটামুটি ফাস্ট আছে, তোমরা 7টা সৃজনশীল টাইমলি লেখা শেষ করতে পারো তাদের জন্য। যদি না পারো কম কথায় শেষ করে দাও, আগেরটা যেভাবে ফিনিশিং টানছো এটাও সেভাবে ফিনিশিং টানো, এবং লাস্টে একটা কথা অ্যাড করো, এই জন্য উক্তিটি যথার্থ, বা এই উক্তিটি এই যে উপরোক্ত আলোচনা শেষে বলা যায় উক্তিটি এই উক্তিটি হচ্ছে গিয়ে যথার্থ, ঠিক আছে। এটাও তুমি লিখে দিতে পারো, সমস্যা নাই। তো একদম সেম প্যাটার্ন, জাস্ট এখানে প্রশ্ন প্যাটার্নটা আসলে ডিফারেন্ট থাকে। এখন কথা হচ্ছে যে কয় পেজ লিখবো। আমি 2.5 পেজ লিখতাম, সবগুলো 2.5 পেজ লিখতাম না, এত এত এটা কেউ মানে খুবই রেয়ার, হাতের লেখা বিদ্যুৎ গতিতে না হইলে এটা পারা যায় না। সো এটা আমি একটু আলাদা করে লিখে দিই। আমি খুব সম্ভবত প্রথম 4টা 2.5 পেজ লিখতাম, ঠিক আছে, 2.5 পেজ করে 4টা বা 5টা আমি এভাবে লিখতাম। বাকিগুলো হচ্ছে গিয়ে আমি মানে 1 থেকে 4 পর্যন্ত আমি সম্ভবত 2.5 পেজ লিখতাম, 5 থেকে 7 পর্যন্ত হয়তো সবগুলা 5টাও 2.5 পেজ লিখতাম এরকম। 2 পেজ আমি কমপক্ষে লিখতাম, 2 পেজের নিচে আমার কোনো গ নাম্বার ছিল না, সেটা হোক বাংলা, সেটা হোক মানে সমাজ ধর্ম, 2 পেজের নিচে আমার কোনো গ নাম্বার প্রশ্ন ছিল না, ঠিক আছে। এবং আমার লেখা কিন্তু দ্রুত ছিল। আর গ নাম্বার আমার মিনিমাম এটা 2 পেজ যাইতো, এটা হাইয়েস্ট 2 পেজ যাইতো,
ঠিক আছে, এবং কমপক্ষে আমি 1.5 পেজ লিখতামই। 1 পেজ আমার জীবনও আমি এসব লিখতাম না। ঠিক আছে, এই যে বললাম না হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও কেন আমি আসলে অ্যাভারেজ সিকিউতে 60+ করে নাম্বার পাইছি, ভাই এর থেকে পোলাপাইন বেশি পায়। কারণ লেখায় ক্রিয়েটিভিটি আছে, প্রেজেন্টেশন সুন্দর, হাতের লেখা সুন্দর, তারপর হচ্ছে গিয়ে তোমার ইয়াটা মানে হয়তো আরো বেশি লিখতে পারে, আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক হাতের লেখা সুন্দরের জন্য তারা আসলে বেশি নাম্বারটা পায়। এছাড়া আমি আসলে আর অন্য কোনো কারণ দেখি না, কারণ আমি 63ও পাইছি। ঠিক আছে, সো ওই হিসেবে হয়তো বা কি হইতে পারে যে ওদের হাতের লেখাই সুন্দর, এটা ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না। এবং এটা এখন তোমার কাছে মনে হতে পারবে হাতের লেখা সুন্দর দেখে ওরা এরকম 68 পেয়ে যাবে, 67 পেয়ে যাবে, ভাই পায়। তুমি 60টা সৃজনশীল এখানে মাথায় রাখো, তোমার যদি একটা সৃজনশীল 1 নাম্বার করেও কম যায়, 60টা সৃজনশীলে তোমার এমনিতে 63 নেই। আর আমার যেটা ধারণা, আমি তো শুরুতে কয়েকটাতে 10-10 পাইছিলাম, পরে নাম্বার কমে গেছিল। সো কয় পেজ করে লিখবো এটাও আমি তোমাকে ক্লিয়ার করে দিছি। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। আর কি প্রশ্ন তোমাদের লাগে? আচ্ছা, সঠিক উত্তর সঠিকভাবে লিখা, বাংলাতে সব প্যারা করে লিখতে হয়, এখানে কোনো পয়েন্ট নেই। ঠিক আছে, সব প্যারা, এখানে পয়েন্টের কোনো কথা নেই, ওগুলা ইসলাম শিক্ষার বিজিএস এ সবচেয়ে বেশি আছে। সো প্যারাগ্রাফিং গুলা সুন্দর মতো লিখবা। ঠিক আছে, এবং কারেক্টলি লিখবা, সঠিক উত্তর লিখবা, এটাই এখানে ফোকাস করা যায়। ভুলভাল কোনো ইয়া করবা না, বানান ভুল করবা না। ঠিক আছে, বানান ভুল একটু খেয়াল রাখবা, আর লেখা যাতে স্পষ্ট হয়। ঠিক আছে, বানান ভুল অ্যাভয়েড করবা, আর হচ্ছে লেখা যাতে স্পষ্ট হয়। ফুল আনসার এবং হাতের লেখা, হাতের লেখা নিয়ে মারামারি লাগে হচ্ছে গিয়ে ভাই, একটা হচ্ছে গিয়ে স্লো, আর একটা হচ্ছে গিয়ে ভাই হাতের লেখা খারাপ। হাতের লেখা খারাপ হলে হয় মরে যাও, নইলে এটা নিয়ে চিন্তা ভাবনা করো না। এটা সলভ করার কোনো ওয়ে তোমার কাছে এখন আর নাই। সো এটারে মাথা ব্যথা হিসেবে রাখলে আলটিমেটলি তোমারই লস। ঠিক আছে, তুমি আগে থেকেই যদি ডিমোটিভেটেড থাকো, এটা তোমাকে উল্টা আরো মারা দিবে, কোনো হেল্প তো করবে না, তোমাকে মারা দিবে। সো এটা মাথা থেকে ঝেড়ে ফেলো যে আমার হাতের লেখা খারাপ, মোটামুটি স্পষ্ট হলে এনাফ। আর যদি খারাপ হয় কিচ্ছু করার নেই, তুমি খারাপই লিখে দিয়ে আসো। এখন যদি স্লো হয় এটা একটা সিরিয়াস ইস্যু, যদি স্লো হয় উত্তরগুলো ছোট ছোট করে লিখো। তোমার এই 2 পেজ 2.5 পেজ এগুলো তোমার জন্য না বাবু, তুমি গ নাম্বারটা 1 পেজ লিখো, ঘ নাম্বারটা 1.5 পেজ লিখো, তাইলেই হয়েছে। ওকে, সো ওই ওই বিলাসিতা তোমার 2 পেজ 2.5 পেজের বিলাসিতা তোমার দেখানোর দরকার নাই। স্লো হইলে তুমি হচ্ছে গিয়ে ছোট উত্তর লিখো, শর্ট আনসার, আনসারগুলোকে তুমি হচ্ছে গিয়ে শর্ট করে নিয়ে আসো, করে এনে যেমনেই হোক ফুল আনসার করো, যেমনেই হোক ফুল আনসার করো। এটা ব্যাখ্যা দিয়ে আমি মনে করি, আচ্ছা বাংলা সৃজনশীল ক্রিয়েটিভিটি, এখানে এটা আমি পরে এই পয়েন্টটা বলে শেষ করে দিব। ধরো তুমি 6টা সৃজনশীলে, ধরো যে তুমি 6টা সৃজনশীল লিখছো, 6টাতে তুমি 8 করে পাইছো, আমি 8টাই ধরলাম সর্বনিম্ন খারাপটা, 6 8 56, মানে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা 6 8 56 না, 7 8 56 48। এখন তুমি বাকিটাতে হচ্ছে তুমি 3 নাম্বার লিখছো, তাহলে তোমার এখানে নাম্বার আসছে কত বলো তো? 51। তুমি 7 ছাড়ছো, তুমি যদি আরো 3 আনসার করো সেখানে তুমি 3 এ 3 পাবা না, 2 পাবা, কারণ তুমি জানো তুমি লেখা শেষ করতে পারবে না। সো তুমি এত ভালো লিখতেও পারবে না যে তুমি 3 এ 3 পাবা। তো সেখানে তোমার নাম্বার আসে গিয়ে তুমি 53, তোমার এখানে পুরা 17 নাম্বার নাই। কিন্তু তুমি যদি ফুল আনসার করো, যে ধরো তুমি 7 8 তুমি হচ্ছে গিয়ে পাইলে 8 করে, সেখানে তুমি 56 পাইছো। তুমি যদি ধরো লাস্টেরটাতে 8ও পাও নাই, তুমি লাস্টেরটাতে হচ্ছে গিয়ে ধরো আমি ধরলাম যে 8 করে তো ধরছি, তুমি 48 পাইছো 8 করে, আর লাস্টের টার্টে তুমি হচ্ছে গিয়ে 7 পাইছো, তাও তোমার নাম্বার 55 আসে। আমি ধরলাম তুমি 7 না তুমি 6 পাইছো, তাও তোমার নাম্বার 54 আসে, তাও তো ভাই 53 থেকে বেশি। এই জন্য ফুল আনসার করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এটা তো আমি একটা সৃজনশীলের ব্যাখ্যা দিয়ে বুঝাইছি যে তুমি যদি ফুল আনসার করো তাও তোমার নাম্বারটা একটু 2 নাম্বার 1 নাম্বার বেশি আসে। এখন এটা তুমি 7টা সৃজনশীলের জন্য খেয়াল করো তো নাম্বারটা অনেক বেশি আসে, বা তুমি লাস্টে 3টা সৃজনশীলের জন্য খেয়াল করো, 3 2 6, তোমার 6 নাম্বার বেশি আসে, প্রায় একটা সৃজনশীলের কাছাকাছি নাম্বার। ঠিক আছে, সো এই জন্য ফুল আনসারটা করবা। পারলে ভাই তুই এই জন্য বলছি যে আনসার শর্ট করে নিয়ে আসো, আনসার শর্ট করে নিয়ে আসো। শুরুর 1 2টা সৃজনশীল তুমি অনেক বড় লিখতে পারো, কোনো সমস্যা নাই, এই কাজটা আমি করছি তো আমি খুব ভালো মতো জানি, কিন্তু লাস্টেরগুলো আমি ওইভাবে কাস্টম করে নিতাম। এই জন্য সোজা কথা কথা একটাই, তুমি যাই করো শুরুগুলো তুমি দরকার হলে 2.5 পেজের জায়গায় তুমি 5 পেজ লিখো, কিন্তু তুমি ফুল আনসার করো। ঠিক আছে, এবার আসো বাংলা সৃজনশীল আমি ক্রিয়েটিভিটি কিভাবে আনবো। বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি লেখা সাজাইছিলাম, বাট তোমরা তো অনেক জোস, আমি জানি আলাদা ভিডিওই বানাইতে হবে, তো ওইটার জন্য ওইটাতে কথা বলবো। এই ভিডিওতে যদি মানে আমাদের কি করতে হয়, গদ্য পদ্যগুলো একটু বুঝে পড়তে হয়। ঠিক আছে, গদ্য পদ্য একটু বুঝে পড়তে হয়। তুমি যদি না বুঝে, গদ্য বুঝতে খুব বেশি প্রবলেম হয় না, পদ্য বুঝতে অনেক প্রবলেম হয়। ঠিক আছে, বুঝে পড়া। আমাদের যে পাঠ পরিচিতি আছে না, ওই পাঠ পরিচিতি এটা প্লাস দিয়ে আসলে লেখা উচিত, পাঠ পরিচিতি মুখস্থ করে যাবা শেষ।
মুখস্থ বলতে বারবার পড়বে এমনিতেই মুখস্থ হয়ে যায়, ওখানে মেইন জিনিসগুলো অনেক জোসভাবে লেখা থাকে। পদ্য লাইন বাই লাইন ব্যাখ্যা বুঝতে হয়, অনেক বই আছে এখন এগুলো ব্যাখ্যা করে দেয়, আমাদের সময় এই সুযোগ ছিল না, স্যার ক্লাস মনোযোগ দিয়ে করতাম, ওখান থেকে বুঝে নিতাম। ঠিক আছে, গদ্য পদ্য বুঝে পড়বা। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন গাইড পড়তে পারো, ডিফারেন্ট টাইপের গাইড রিডিং পড়তে পারো। ঠিক আছে, ডিফারেন্ট, এখন এই ফ্যাসিলিটিস সবাই থাকে না, মানে যে গাইড তো আমরা একটাই পড়ি, ডিফারেন্ট গাইড জাস্ট রিডিং পড়তে পারো ওরা কি লিখছে। ঠিক আছে, ওরা কি লিখছে। আর মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস, মানে বাসায় আমরা পরীক্ষা ছাড়া বাংলা সৃজনশীল কেউ লিখি না ভাই, এটা আমিও জানি। তো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারো, যে বাসায় বসে নিজে ভেবে চিন্তে হচ্ছে গিয়ে সৃজনশীল লেখা। এই কাজটা আমি জীবনেও করিনি, কারণ আমার এমনিতেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি এমনিতেই ভালো লিখতে পারতাম, যেটা আমি বারবার তোমাদেরকে বলছি। সো যাদের ওই ক্রিয়েটিভিটিটা নাই, বা মনে করো যে আমি আসলে অত ভালো লিখতে পারি না, তাহলে তুমি এই দুইটা কাজ মাস্ট ম্যান্ডেটরি করবে। এই দুইটা কাজ আমি করতাম, কারণ আমি অনেক গাইড পড়তাম, আমি মানুষের গাইডেনও আমি পড়তাম। আর ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে তোমাদের এই লাস্ট মোমেন্টে এসে এইটা করা যাবে না, যেমন মানুষের গাইডেনে পড়বা। তো ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারো, এটাও করা যাবে না, তো কি করা যাবে, গদ্য পদ্য বুঝে পড়ো, দ্যাটস ইট। কারণ লাস্ট মোমেন্টে বলতেছি, বাট যদি আগে এগুলো বলতাম তাহলে হচ্ছে গিয়ে এটা বলা উচিত ছিল, বাট ওই এক্সাম ব্যাচের লাস্টের দিকে স্টার্ট করছি, তো তো তখন আমি এই জিনিসগুলো অনেক কিছু আসলে আমি নিজে বুঝতে পারছি, যে মানে জাস্ট যেমন তেমনভাবে মেইন কথা লিখে দিয়ে চলে আসে। ভাই তুমি লেখা বড় করতেছো, তো লেখার রিপিটেশন কেন আনতেছো? তো ওই 8টা সৃজনশীলে যে ভুলগুলো করা যাবে না, মানে সৃজনশীল যে 8টা ভুল করা যাবে না, ওই ভিডিওটা আশা করি সবাই দেখছো, নাহলে মাস্ট বি দেখে নিবা। আর আরেকটা জিনিস একটু বলে দেয়, এটা যদিও বাংলা দ্বিতীয় পত্রের জন্য আলাদা ভিডিও বানাবো, যে ওই এখান থেকে এরকম স্টার চিহ্ন দিয়ে প্যারা শুরু করা, এরকম গোল্লা দিয়ে প্যারা শুরু করা, মাঝখানে এক লাইন ফাঁকা দিয়ে একটা ওয়ার্ড প্যারা শুরু করা, এই ফাঁকা দিয়ে প্যারাটা মানা যায়, কিন্তু স্টার দেওয়ার দরকার নেই, এর বুলেট পয়েন্ট দেওয়ার দরকার নেই, এরকম গোল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, এগুলো আলটিমেটলি সৌন্দর্য খুব বেশি বাড়ায় না। তুমি যদি প্যারার মতো প্যারা করতে পারো, প্যারা বোঝা যায়, আলাদা প্যারার দরকার নেই, মানে এগুলো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেকে গ্যাপ দিয়ে লিখে, এটা মোটামুটি মেনে নেওয়া যায়, বাট বেশি গ্যাপ দিও না। অনেকে দেখা যায় পেজের অর্ধেকই গ্যাপ দিয়ে দিছে, একটা ওয়ার্ড গ্যাপ দে ভাই, তুই একটু গ্যাপ দে, পুরো একটু গ্যাপ দিয়ে ওটা আর বাজে দেখা যায়, প্রেজেন্টেশন ইমপ্রেশন পুরোটাই মারা। সেই জন্য এই কাজটা করবা না। সো আশা করি মোটামুটি আমি তোমাদেরকে সবগুলো জিনিসই ব্যাখ্যা করার চেষ্টা করছি। এরপরও যদি কারো মাথায় ভুংবাং প্রশ্ন জাগে জাগে তোমাদের মাথায় যে কত কিছু আসে আল্লাহ, সো কমেন্ট বক্সে বলে মানে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে হচ্ছে ইনশাল্লাহ রিপ্লাই করে দিব। সো এই ছিল ওভারঅল ভিডিও, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।